আপনারা অনেক কিছু জানেন, আপনারা হয়তো এগুলো উৎসাহ পাবেন না, কিন্তু আমি বাচ্চাদের সঙ্গে ইন্টারাক্ট করতে চাই। প্রথম স্লাইডটা দাও। ওকে, এই আলোটা নিবে না? ওকে, কার ছবি? জোরে বলো, জোরে বলো, বাচ্চারা বলো। এক্সিলেন্ট, ভেরি গুড। তোমার কোন ক্লাস? 5? হ্যাঁ, না যে উত্তর দিল তোমার কোন ক্লাস? আচ্ছা, 6। ওকে, আচ্ছা, এবারে একটু যারা উপরের ক্লাসে আছো তাদের জন্য প্রশ্ন। আচার্য জগদীশ চন্দ্র বসু কেন বিখ্যাত? এক এক করে, হ্যাঁ বলো। আচার্য জগদীশ চন্দ্র বসু প্রমাণ করেন যে আচার্য জগদীশ চন্দ্র বসু প্রথম ক্রেস্কোগ্রাফ যন্ত্রের সাহায্যে প্রমাণ করেন যে গাছেরও প্রাণ আছে। আর পাঁচটা প্রাণীর মতো গাছও কথা বলে, ঘুমায় এবং খাবার না পেলে দুর্বল হয়ে পড়ে। তাই এই কথাটি প্রমাণ করার জন্য আচার্য জগদীশ চন্দ্র বসু বিখ্যাত। আর কেউ কিছু বলবে? আমি কর্ডলেসটা নেন, ভালো হবে। আমি শুনতে পাবে, ওরা শুনতে পাবে না না, কর্ডলেস, একটা কর্ডলেস আছে না? হ্যাঁ, কর্ডলেস আটা আছে তো? দুটো আছে। আমি শুনে আরে কর্ডলেস ওর হাতে তো, ওর হাতে। বলো। বলবে। আর কেউ কিছু বলবে? হ্যাঁ, আস্তে 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 নাও। ছোট হাইট। আর জগদীশ চন্দ্র বসু যেই কারণে বিখ্যাত ছিলেন সেটি হলো বেতারে সে প্রথম মানে বেতারে বেতার তরঙ্গের সাহায্যে হ্যাঁ এক জায়গা থেকে অন্য জায়গায় যাতে সংকেত পাঠাতে পেরেছি, সেই জন্য জগদীশ চন্দ্র বসু বিখ্যাত। সবই তো যাবে। বাহ, ভালো। হাইটটা ওকে, প্রথম যে বলেছ অলমোস্ট ঠিক বলেছ, শুধু একটা একটু মানে ঠিক নেই। সেটা ঘটনাচক্রে বহু বইয়ে পাঠ্যপুস্তকে আজও লেখা রয়েছে যে জগদীশ চন্দ্র বসু প্রমাণ করেছিলেন গাছের প্রাণ আছে। এইটা একটি সর্বৈব ভুল, মিথ্যা। পরের স্লাইড। অ্যাকচুয়ালি গাছের যে প্রাণ আছে এটা প্রথম বলেছিলেন অ্যারিস্টটল। তোমরা নিশ্চয়ই এই সমস্ত গ্রিক ফিলোসফারদের নাম শুনেছ, প্লেটো, অ্যারিস্টটল এবং আলেকজান্ডারের আমরা নাম শুনেছি যুদ্ধবীর হিসেবে। কিন্তু অ্যারিস্টটল ছিলেন প্লেটোর ছাত্র। আর আমি বলব, আর আলেকজান্ডারকে পড়াতেন অ্যারিস্টটল। অস্বাভাবিক লাগছে কিন্তু এটাই সত্যি, এবং এগুলো খ্রিস্টপূর্বাব্দের ঘটনা। আমরা তো খ্রিস্টাব্দে আছি, এগুলো খ্রিস্টপূর্বাব্দের ঘটনা। এবং সেই সময় অ্যারিস্টটল প্রথম কনসিভ করেছিলেন, ভেবেছিলেন, তখন তারা তো ঠিক বিজ্ঞানী ছিলেন না, তারা ছিলেন অনেকটা দার্শনিক। তারা ভেবেছিলেন এগুলোকে আত্মা বা সোল হিসেবে। পরের স্লাইড। তাই দেখো অ্যারিস্টটল যেটা ভেবেছিলেন হিউম্যান সোল, এটা হচ্ছে সব থেকে উন্নত রেশনাল সোল, যাদের আমাদের ভিতর যুক্তি আছে, আমরা যারা কার্যকারণ সূত্রে চিন্তা করতে পারি, র্যাশনালিটি আছে, থট, রিফ্লেকশন।
তার নিচে হচ্ছে অ্যানিমাল সোল সেন্সিটিভ, মোবিলিটি, যেটা তুমি ঠিক বলেছো যে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে, সেন্সেশন আছে। কিন্তু প্লান্টস, ভেজিটেটিভ সোল, ভেজিটেটিভ আত্মা, তার শরীরে সে কি পারে, সে বাড়ে, সে বংশবিস্তার করতে পারে। এইটুকুই অব্দি অ্যারিস্টটল কনসিভ করেছিলেন। ভেরি গুড, বসুন। এবার পরের স্লাইড। এবারে এই ভদ্রলোকের নাম সবাই জানি আমরা। ভেরি গুড। না, ম্যাডামদের বললে হবে না, স্টুডেন্টরা বলবে। চার্লস ডারউইন কেন বিখ্যাত? এবারে উত্তর পাচ্ছি না কেন? উঁচু ক্লাস আছে তো? হ্যাঁ, বলো, লাল জামা। উনি ইভলিউশনের থিওরি দিয়েছিলেন। ভেরি গুড। ইভলিউশনের বাংলা কি? বিবর্তন বা অভিব্যক্তি, বিবর্তনবাদ। ভেরি। এবার এই 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 যে এই বিবর্তন, এই নিয়েও বর্তমান সময়ে অনেক বিতর্ক, আমি এখানে বলতে চাই না, সেই বিতর্কে আসতে চাই না। আশা করি পাঠ্যপুস্তকে এটা থাকবে ঠিকভাবে। ওকে, বসুন। কেন বলেছি? শিক্ষকরা বুঝেছেন তো। ডারউইন বিবর্তনের ছাড়াও অনেক ধরনের কাজ করেছেন, অনেক বই লিখেছেন। ইনসেক্টিভোরাস প্লান্ট, পতঙ্গভোগ উদ্ভিদ নিয়ে উনি বই লিখেছিলেন। পতঙ্গভোগ উদ্ভিদ কেউ গেছো এই এই সাইডে? বলুন না। নর্থ ইস্টে ওই, হ্যাঁ, মেঘালয়, হ্যাঁ, ওই যেখানে খুব বৃষ্টি হয়, মৌসিনরাম, চেরাপুঞ্জি, এইসব জায়গাতে এই ধরনের গাছ আছে। আমাদের এখানেও কিছু অন্য ধরনের গাছ আছে যেখানে পাতার এমন রূপান্তর হয়েছে যে পোকা এসে যদি বসে, পোকাকে এইভাবে পাতাটা ধরে নেয়, ধরে তার শরীর থেকে নাইট্রোজেন জাতীয় খাবার টেনে নেয়। এটা একটা অদ্ভুত ব্যাপার। তাহলে উদ্ভিদ যদি তার অনুভূতি না থাকতো, তার চিন্তা করার ক্ষমতা না থাকতো, তাহলে সেটা করছে কি করে? এবার এই জিনিসগুলোই, যেটা আমার বন্ধু ক্লাস 4 বা 5-এ সব বলে দিয়েছে, না 6-এর মনে হয়, না তুমি বললে প্রথম যে উত্তর দিলে গাণিতে 6-এ, ঠিকই বলেছো। আমি এই কটা কথাই লিখে এনেছি। প্লান্ট সেন্সিটিভিটি অ্যান্ড রেসপন্স, উদ্ভিদের সংবেদনশীলতা ও সাড়া প্রদান। উদ্ভিদের কি বুদ্ধি আছে? কল্পকাহিনী মনে হচ্ছে। উদ্ভিদের কি স্নায়ু আছে? স্নায়ুতন্ত্র, নার্ভাস সিস্টেম আছে। উদ্ভিদের কি হৃদয় আছে? বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আর উদ্ভিদের কি নেটওয়ার্কিং আছে? আমরা যেমন ইন্টারনেটের মাধ্যমে কথা বলি, যোগাযোগ কি করে করে? এই সব বিষয়গুলো অ্যাকচুয়ালি প্রথম ভেবেছিলেন যিনি, তার নাম জগদীশচন্দ্র বসু, একসঙ্গে। হয়তো এইভাবে ক্যাটেগরিক্যালি ভাবেননি, কিন্তু উনি ধীরে ধীরে এইগুলোই আবিষ্কারের দিকে এগিয়ে গেছিলেন। কিন্তু তার প্রথম এবং প্রধান পরিচয়, যেটি আবার এই দিকের কোনো একটু বন্ধু বলল, তিনি কিন্তু বেসিক্যালি ছিলেন পদার্থবিদ, ফিজিসিস্ট। হি ওয়াজ নট আ বায়োলজিস্ট। আমরা প্রথমেই গাছ করি, জেসি বোসের নাম এলে ক্রেস্কোগ্রাফ করি, বাট জেসি বোস ওয়াজ অ্যাকচুয়ালি ফেমাস ফর হিজ ওয়্যারলেস এক্সপেরিমেন্ট। এবং জেসি বোস প্রথম দেখিয়েছিলেন যে উইদাউট তার, ওয়্যার, one can send signal from one room to another room. তো সেগুলো অনেক বড় গল্প, বলতে গেলে আমার 2 ঘন্টা 3 ঘন্টা লেগে যাবে। কিন্তু অ্যাকচুয়ালি জিনিসগুলো এমনি এমনি হয়নি। জগদীশচন্দ্র বসু প্রথমে সেন্ট জেভিয়ার্সে পড়েছেন, তারপরে উনি লন্ডন গেছিলেন ডাক্তারি পড়তে, তো সেটা কোনো কারণে হয়নি। তারপরে উনি জেনারেল সায়েন্স পড়েন ক্রাইস্ট কলেজ, কেমব্রিজে, নেক্সট লাইন। এবং তার মানে ওটা আমি পরের স্লাইডে দেখাবো। এই যে তার একটা বিখ্যাত বই আছে, বইটা অ্যাকচুয়ালি ঠিক টানা বই নয়, এটা অনেকগুলো প্রবন্ধের সমষ্টি, যে প্রবন্ধগুলো উনি অনেক জায়গায় অনেক সময় লিখেছিলেন। এই বইটি বেরিয়েছিল 1922 সালে। এই বইটির 2022-এ সেন্টিনারি হয়েছে, শতবার্ষিকী হয়েছে। এটা এখন ইউটিউবেও পাওয়া যায়। তোমরা তো খুব টেকসারি, তোমরা ইউটিউবে অব্যক্ত লিখবে, তুমি ভাগীরথীর উৎস সন্ধানে শুনবে, দারুণ লাগবে। যেখানে জেসি বোস বলছেন, নদী তুমি কোথা হইতে আসিয়াছ। মানে জেসি বোস শুধু যে বিজ্ঞানী ছিলেন তা নয়,
তিনি একজন ফিলোসফার ছিলেন, মানে সত্যি অর্থে তিনি আচার্য ছিলেন। আচার্য উপাধিটা ডেফিনেটলি জেসি বোসকে কে দিয়েছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর, কারণ তারা দুজনে পরস্পর খুব বন্ধু ছিলেন। এবং এই অপত্য লিখে জেসি বোস একটা কপি রবীন্দ্রনাথকে পাঠিয়েছিলেন। ঠিক কোটটা মনে নেই, ওটা আমার লেখা নেই, মানে যেটা রবীন্দ্রনাথ লিখেছিলেন যে তুমি যদি বিজ্ঞান সাধনা না করে শুধুমাত্র সরস্বতী সাধনা করতে, তুমি আমার থেকেও বিখ্যাত হতে। তো তার মানে জেসি বোস ওয়াজ ভেরি ফেমাস ফর হিজ সায়েন্টিফিক রাইটিং অলসো। এবং এই যে দেখো তিনি কি বলছেন, এই যে গাছের অনুভূতি, গাছের উদ্দীপনা, কি বলছেন? গাছের প্রকৃত ইতিহাস সমুদ্ধার করিতে হইলে গাছের নিকটই যাইতে হইবে। সেই ইতিহাস অতি জটিল এবং বহু রহস্যপূর্ণ। বৃক্ষের আভ্যন্তরীণ পরিবর্তন আমরা কি করিয়া জানব? তাহার একমাত্র উপায় সকল প্রকার আঘাতে গাছ যে সাড়া দেয় তাহা কোনো প্রকারে ধরিতে ও মাপিতে পারা। এবার আরেক জায়গায় লিখছে, মানব সিদ্ধির পক্ষে দুটি প্রতিবন্ধক, মানে এই ধরনের গবেষণা করতে গেলে যেটা মেইন প্রবলেম, প্রথমত গাছকে নিজের সম্বন্ধে সাক্ষ্য দিতে সম্মত করা। কি অসাধারণ বাংলা! মানে গাছ আইদার কিছু বলবে, গাছ তো কথা বলে না, গাছ তো সাইলেন্ট, গাছ শুধু শুয়ে যায় সব কিছু, কিন্তু তাকে রাজি করানো, তোমার কি অনুভূতি হচ্ছে, তোমার এই যে আমি ডালটা কেটে নিলাম, তোমার কি অসুবিধে হচ্ছে, গাছ কিন্তু উত্তর দেয় না, কিন্তু উত্তর দেয়। সেটাই উনি জিজ্ঞাসা করেছেন। দ্বিতীয়ত, গাছ ও কলের সাহায্যে তাহার সেই সাক্ষ্য লিপিবদ্ধ করা, যার জন্যে উনি ওই ইনস্ট্রুমেন্টগুলো তৈরি করেছিলেন, যন্ত্রগুলো। এবং খুব সুন্দর লিখছেন, শিশুকে দিয়ে আজ্ঞা পালন অপেক্ষাকৃত সহজ, আপনি এক্ষুনি বকলে তুমি চুপ করে যাবে, কিন্তু গাছের নিকট হইতে উত্তর আদায় করা অতি কঠিন সমস্যা। তুমি তারপর আবার কথা বলবে, কিন্তু গাছ কথা বলবে না। তো গাছের রহস্য, আমরা খুব বিরল প্রজাতি, মানে আমাকে বলছি, মানে আমরা যারা উদ্ভিদ বিজ্ঞানী, এই জিনিসটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। কারণ পড়াশুনো অনেক কিছুই এখন যেভাবে সব কিছুই কি বলবো, কেরিয়ার, বাণিজ্যিকীকরণ, সব কিছু অন্য দিকে চলে যাচ্ছে। মূলগত যে বিষয়গুলো ছিল, শুধু উদ্ভিদ বিদ্যা নয়, অনেক অনেক জিনিস, যেটা ধরো জিওলজি, ফিজিওলজি কেউ পড়ে না এখন। এই বছর আমার স্ত্রীও কলেজের প্রফেসর, কালকেই ছিল ভেরিফিকেশন, একটি স্টুডেন্টও ব্রহ্মানন্দ কেশবচন্দ্র কলেজে উদ্ভিদ বিজ্ঞানে এনরোল করে। হয়তো যুগের ধারা, নতুন নতুন সাবজেক্ট এসছে, নতুন বিষয় এসছে, হাইব্রিড সাবজেক্ট এসছে, বায়ো ইনফরমেটিক্স এসছে, কিন্তু বায়োলজি না জানলে বায়ো ইনফরমেটিক্স জানা যাবে না। পড়াশুনোটা হয়ে গেছে সেমিস্টার সেমিস্টার সেমিস্টার, এবং আমাদের কাছে ধরো আমরা মোটামুটি লেখাপড়া লাইনের একটা শেষ ধাপে আছি। আমরা গবেষণা করি এবং ভারতবর্ষের অন্যতম প্রিমিয়ার ইনস্টিটিউটে আমি কাজ করি, বোস ইনস্টিটিউট, 108 বছরের ইনস্টিটিউট। আমাদের কাছে যে ছাত্ররা আসে অবাক হয়ে যায়, নামটা জানে না, অথচ তারা নেট পাস করে এসছে। আমি কিছু ডেটা নিচ্ছি, ধরো সিডলিং কত বেড়েছে, আমি পটপট করে যোগ করে যাব। আমার বলা উচিত না, ছেলেটি কাশ্মীরের, স্যার আপ ইতনা ফাস্ট কিউ কেন, মানে তুই যোগ করতে পারিস না? মানে আমরা বাঙালিরা ভাবতেই পারি না, এখানে আমি বাঙালি বলা উচিত নয়, মানে আমরা নিজেরা বুঝতে পারি না, যোগ করতে পারবো না তাড়াতাড়ি, 9-18 কত বলতে পারবো না। পড়াশুনোগুলো এমন হয়ে যাচ্ছে, হয়তো এখনো হচ্ছে না, জানি না। মানে বিশেষ করে ধরুন বটানি, বটানি কি পড়ে? ও গাছ জেনে কি হবে? বটানির ফলিতটা কি? মানে যেমন ধরো ফিজিক্স, আমি হয়তো অন্য কথায় চলে যাচ্ছি, সবাই ইঞ্জিনিয়ারিং পড়তে চায়। এখন ট্র্যাডিশনাল ইঞ্জিনিয়ারিং আগে 3টে ছিল, সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল। এখন প্রথম চয়েস হচ্ছে কম্পিউটার ইঞ্জিনিয়ার। কম্পিউটার ইঞ্জিনিয়ার সে কিন্তু কম্পিউটার বানাচ্ছে না, সে বানাচ্ছে বিল গেটস। কিন্তু অ্যাকচুয়ালি আমরা সফটওয়্যার লিখবো, আমরা কোডিং করবো, ফাইন। তাহলে এর যে মূলগত সাবজেক্ট, ইঞ্জিনিয়ারিং হচ্ছে অ্যাপ্লাইড, আর অরিজিনাল সাবজেক্টটা কি বলতো? ফিজিক্স। ফিজিক্স হচ্ছে আসল সাবজেক্ট, যার উপর ভিত্তি করে ইঞ্জিনিয়ারিং হয়েছে। বটানি হচ্ছে আসল সাবজেক্ট, যার উপর ভিত্তি করে এগ্রিকালচার হয়েছে। আমাদের এই গবেষণায় এখন
সরকার টাকা দিলেও এগ্রিকালচারকে দেবে, শুধু প্লান্ট সায়েন্সকে দেবে না। এবং যে ইনস্টিটিউটে অনেক দুঃখের সঙ্গে জানাচ্ছি যে বসু বিজ্ঞান মন্দির তৈরি হয়েছিল, পরের স্লাইডটা দিন। হ্যাঁ, এটা একটা খুব দুষ্প্রাপ্য জিনিস। জেসি বোসের কলেজ ডায়েরি, প্রাইস কলেজে তিনি 3টে সাবজেক্ট সেখানে মেনলি পড়েছিলেন, ফিজিক্স, কেমিস্ট্রি আর বটানি। এবং বটানিকে পড়েছেন